দেখেন, জাস্ট ভিউটা দেখেন, কত বড় বড় পাহাড়, এগুলা সব ইন্ডিয়াতে। এটা কি ইন্ডিয়ার মধ্যে পড়ছে ভাই? এটা তো ইন্ডিয়া তো অনেক আগে ঢুকছেন ইন্ডিয়ায়। এই যেটা বড়, এখান থেকে 120 মিটার দূরে পড়ছে। তাহলে এটা ইন্ডিয়ার মধ্যে 100 মিটার ইন্ডিয়া ঢুকছেন। এখন আমরা বাংলাদেশের বর্ডার ক্রস করে গেছি। এই যে এখান থেকে আরো অনেকটুক চলে আসছে। আমরা একজন লোকাল লোক পাইছি, তাদেরকে সাথে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এই যে পাথর আছে, যা এই যে পাথর আছে, যা যা গড়টা কেমন? নাই নাই, আপনারা হাঁটার সময় পাটা উপরে দিয়ে দিয়ে তারপরে হাঁটবেন। অনেক ধার পাথর, পা কেটে দেওয়ার সম্ভাবনা আছে অনেক। আমি অনেকবার ব্যথা পাইছি হাঁটতে যায়। ইন্ডিয়া, এখানে পিলারও দেওয়া আছে, দাওয়াও আছে। আর এখন ইন্ডিয়াতে হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবতই আমাদের প্ল্যান যে অপরূপ সৌন্দর্যে ঘেরা নেত্রকোনায় যাব। তো নেত্রকোনায় বর্তমানে অনেকগুলো লোকেশন বের হয়েছে, তো আমরা ওই লোকেশনগুলো কভার করার চেষ্টা করব। আমাদের ছোট ভাই আছে ওইখানে, তো 2 দিনের প্ল্যানে আমরা চেষ্টা করব প্রত্যেকটা সুন্দর লোকেশন দেখানোর জন্য। তো এইখানে বিরিশিরি, পাঁচগাঁও, তারপর সাদামাটির পাহাড় সহ অনেকগুলো লোকেশন আছে, সবগুলো কভার করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। আমরা শেরপুর থেকে রওনা দিচ্ছি। শেরপুর থেকে বাই রোডে প্রায় 82 কিলোমিটার। আপনি ময়মনসিংহ হয়েও আসতে পারবেন, ঢাকা থেকেও আসতে পারবেন। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। তো আমাদের এখান থেকে 2.5 ঘন্টা দেখাচ্ছে গুগল ম্যাপে। তো চলুন আমাদের জার্নি শুরু করি। তো সব কিছু গুছিয়ে নিলাম, ড্রোন, ক্যামেরা, ডিএসএলআর, ফোন সব কিছু চার্জে দিয়ে রাখছি। এখন বের হয়ে যাব নেত্রকোনার উদ্দেশ্যে। সব সেট আপ রেডি। অসম্ভব সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। আর রোডগুলো অনেক সুন্দর ছিল। আর সব থেকে মজার বিষয় হলো দুই পাশে ধান গাছ ছিল অনেক, আর ধান গাছের যে মিষ্টি গন্ধটা ছিল সেটা নাকে লাগতেছিল অনেক। তো ভিডিও করতে যায় কি হয়েছে, তো আমি এক হাতে গোপ্রো দিয়ে, মানে ও এক হাতে গোপ্রো দিয়ে ভিডিও করতেছে, তো আমি আইফোন দিয়ে করতেছি। তো করার সময় হঠাৎ ডান পাশ দিয়ে একটা অটো চলে আসছিল, প্রায় 1 ইঞ্চি, জাস্ট 1 ইঞ্চির জন্য হয়তো বা একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি দুইজনে। খুব মানে আমার এখনও মানে হাত পা কাঁপতেছে। জাস্ট আমি সামনে তাকাইছি আর দেখতেছি আমার হ্যান্ডেলটার সাথে ঘষে গেছে। আমরা দুইজন পুরো চটকে গেতাম না রে, অবস্থা কি? তো যাক, আল্লাহ বাঁচাইছে। এখন একটু সেফলি রাইড করতে হবে। তো রাইড করার সময় অবশ্য ভিডিও টিডিও আপনারা করবেন না। আমার অনেক বড় একটা দুর্ঘটনা ফাড়া থেকে মানে বেঁচে গেলাম আজকে। আমরা 19 যারা আছি তারা অবশ্যই সালমাকে চিনি। তো ক্লোজ আপ ওয়ানের সালমা, যে ওই যে গান আছে ফেমাস, দিও না কো 500 করে ভাতিনি ভাইয়া, এই সেই দুইটাই হইলো সালমার পার্ক। আমরা ইউরোপিয়ান আর একটা কি জানো, দুইটা ইউরোপিয়ান সালমার পার্ক। তো আমাদের জার্নিতে যাওয়ার সময় পড়ে গেল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই পাশে একটা আর এই পাশে একটা, তো অনেকেই চিনবেন সালমাকে। তো গাইস, নেত্রকোনায় আজকে আমাদের প্রথম দিন। তো এখন হোটেল নিরালায় নাস্তা করে নিলাম। আজকে আমাদের গন্তব্য হলো পাঁচগাঁও। পাঁচগাঁওর কথা অনেক শুনছি, এখন জানি না এই রোদের মধ্যে কি অবস্থা। এখন পানি টানি সব শুকিয়ে গেছে, বৃষ্টি পূর্ণাঙ্গভাবে পড়ে নাই। এখন বের হচ্ছি পাঁচগাঁওর উদ্দেশ্যে, চলেন। তো আমরা এখন আছি দুর্গাপুরে। তো দুর্গাপুর, নেত্রকোনা দুর্গাপুর। তো নর্মালি আমরা ঢাকা থেকে যদি আসি মামনি দিয়ে আসতে পারবো বিরিশিরি পর্যন্ত। আর যদি আমরা কলমাকান্দা আসি ডিরেক্ট ঢাকা থেকে আসতে পারবো সালমান পরিবহনের মাধ্যমে। তো 9টা 10-এ এবং 10টা 10-এ বা গাড়ি আছে মহাখালী থেকে। তো এখন আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে পাঁচগাঁও, কলমাকান্দা। তো এখানে সৌন্দর্য আজকে এক্সপ্লোর করবো, কালকে যাবো বিরিশিরিতে। তো চলো, প্রচণ্ড গরম, শরীর পুরো পুড়ে যাচ্ছে। দুর্গাপুর থেকে আমি আর অনিক পাঁচগাঁওর উদ্দেশ্যে প্রায় আমাদের 1 ঘন্টার জার্নি শুরু করি। আর এই জার্নিটা আপনাদের কাছে অনেক বেশি মেমোরেবল হবে, কারণ এই জার্নিতে যাওয়ার সময় আপনারা মেঘালয়ের পাহাড়গুলো একদম ক্লিয়ার দেখতে পারবেন নিজের চোখে, যেটা বিশ্বাস করার মতো না। আমাদের কাছে জার্নিটা খুবই মেমোরেবল হয়েছে, কারণ একদম ক্লিয়ার আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম মেঘালয়ের। খুবই সুন্দর মোমেন্ট ছিল। আর যাওয়ার পথে আমরা আমাদের বিজিবি ভাইদেরকে দেখতে পাই, যারা আমাদের দেশের সীমান্তকে সুরক্ষিত রাখে। আর যতই যাচ্ছিলাম পাহাড়গুলো ততই কাছে চলে আসতেছিল। খুবই দুর্গম অবস্থা, এটা পার হয়ে যেতে হবে। পাশে নদী ছিল, এখন গরমে শুকিয়ে গেছে।
দেখা নদীটা এখন এই বালুর মধ্যে দিয়ে পার হইতে হবে বাইক নিয়ে, অনেক রিস্কি। সামনে তো নদী বেটা পার হবো কেমনে, বিশাল কাহিনী। ভেজাল হয়ে গেল এখন। আমার রানিং নিয়ে যাওয়া লাগবো। যাবো কেমনে? এই বেটা তার আমার রানিং নিয়ে যাওয়া লাগবো। এই মাটি কি শক্ত? উঠবো আমি, উঠবো আমি। খুবই কঠিন তোমার একটা রাস্তা পার হইতে হবে এখন অনেকে নিয়ে। দেখা ফিলটা কিন্তু আবার সাধারণ। ইয়াল্লা রে আল্লাহ, একটু লেগে রে, সাকসেসফুল, একটু লেগে ঢুকে পড়ছিল রে। নিচে তো পানি অনেক রে অনেক। আপনারা এখানে সচরাচর বাইক রেন্টে পেয়ে যাবেন। সম্ভবত এখন 900 টাকার মতো নেয়। এক সিটে 2 জন বসা যাবে, মানে এক বাইকে 2 জন বসতে পারবেন। তাকে একজনের 450 টাকা করে পড়বে। তো এখানে বাইক রেন্ট পাওয়া যায়, তো আপনারা বাইক রেন্ট করেও ঘুরতে পারেন। আপনাদের সব স্পট ঘুরে দেখাবে আরও। যাত্রা বিরতি দিছস, গরম লাগে? হ্যাঁ, অনেক গরম। তো যাওয়ার পথে যাত্রা বিরতি, মানে পানি বিরতি। পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল না যে বাংলাদেশ থেকে এই ভিউগুলো দেখতে পারতেছি। তো যতই পাহাড়ের কাছে চলে আসতেছিলাম, শরীরে ক্লান্তি ততই দূর হয়ে যাচ্ছিল। খুবই রিস্কি রাস্তা। মূলত আমরা পাঁচগাঁও আসি পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা একটি ঝর্ণার খোঁজে, কিন্তু আমরা গুগল ম্যাপে ঠিকমতো লোকেশন পাচ্ছিলাম না। আর এইখানে যে লোকাল আদিবাসীরা আছে তারা ঠিকমতো বাংলা বলতেও পারছিল না, আর আমরা তাদেরকে ঠিকমতো বোঝাতেও পারছিলাম না। তো এই বিষয় নিয়ে একটু আপত্তিকর পরিবেশ তৈরি হয়। এখানে বাইক এখানে রেখে যেতে হবে, আর বাইক যাবে না। অনেক দুর্গম রাস্তা পার হয়ে আসতে হইলো। এই যে ইন্ডিয়ার পাহাড়, এগুলো সব একটু দেখা, ইন্ডিয়ার পাহাড় সব, আর অনেক দুর্গম রাস্তা। তো এখন আমরা হাইটে যাব, জানি না ঝর্ণা আছে কিনা। গরমের মধ্যে প্রচণ্ড গরম, রোদ। খুবই সুন্দর জায়গা, আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে কখনো বিশ্বাস করবেন না। আসলে পাঁচগাঁও আসা সার্থক হয়েছে। মেঘালয়ের পাদদেশে এত সুন্দর একটা মানে গ্রাম গড়ে উঠছে, খুবই সুন্দর। গারো পাহাড়ের মাঝখান দিয়া আমরা এখন হাঁটতেছি। দেখেন জাস্ট ভিউটা দেখেন, কত বড় বড় পাহাড়। এগুলা সব ইন্ডিয়াতে। খুব সুন্দর, খুবই সুন্দর। বর্ডার পার হয়ে যাচ্ছি, জানি না কি অবস্থা। তার কাটাই যে, তার মানে আমরা ইন্ডিয়াতে ঢুকতেছি উইদাউট পাসপোর্ট ভিসা। যে বর্ডার পার হয়ে যাচ্ছি, কখনো যায়নি, সাথে অনেক অ্যাক্সেসরিজ, জানি না কী হবে। এই যে বর্ডার, এই যে ইন্ডিয়ার রাস্তা, এই যে বর্ডার, তার কাটা। ইন্ডিয়ার লোক, ইন্ডিয়ার আসামের নাটোরের ভাষার মতো লাগতেছে। এটা কি ইন্ডিয়ার মধ্যে পড়ছে ভাই? এটা তো ইন্ডিয়া তো অনেক আগে ঢুকছেন ইন্ডিয়ায়। এই যে এটা বর্ডার, এখান থেকে 120 মিটার দূরে পড়ছে। তাহলে এটা ইন্ডিয়ার মধ্যে? 100 মিটার ইন্ডিয়া ঢুকছেন। 100 মিটার হয়ে গেছে, ঢুকে পড়ছি। এই যে কাটাকার পার হয়ে গেল, কারাতারা থেকে 100 মিটার আছে ওদিকে। ওই পাশে ইন্ডিয়া আরো 100 মিটার। ওই পাহাড়ের উপরে নিশান আছে। রাইট নাও আমরা একদম ইন্ডিয়ার বর্ডারে। ওনারা বলতেছে যে আমরা অলরেডি 100 মিটার পার করে ফেলছি ইন্ডিয়ার বর্ডার থেকে। তো অনেক তো পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া চলে আসলো। ঠিক আছে, ফাইনালি এই যে বর্ডার, এই যে দেখেন আমরা অনেক আগে পার হয়ে গেছি। একটু ভয়ই লাগতেছে। আর এখান থেকে ড্রোন উড়াইতে চাইছিলাম, বাট এটা পসিবল না, কারণ নিজের দেশে সবকিছু ঠিক আছে, বাট অন্য দেশে এখানে বর্ডারের মতো জায়গায় অনেক সেন্সিটিভ এরিয়া, এটা এখানে ড্রোন উড়ানোটা রিস্ক হয়ে যাবে। তাই জন্য ড্রোন উড়াইলাম না। তো আপনার ভিউ দেখতেই পারতেছেন। তারপর আমি চেষ্টা করব যতটুকু সম্ভব দেখানোর জন্য। এই দেখেন রাইট নাও আমাদের লোকেশনটা দেখা যাইতেছে কিনা জানি না। এই যে জুম কর। রাইট নাও এখন আমরা বাংলাদেশের বর্ডার ক্রস করে গেছি। এই যে এখান থেকে আরও অনেকটুকু চলে আসছি। যখন বৃষ্টি সিজন থাকে তখন এরা সব পানি থাকে, পানির উপরে দিয়ে তারপর পাথর দিয়ে যেতে হয়। বাট এখন অনেক গরম, তার জন্য পানি সব শুকিয়ে গেছে, অল্প পানি। অনেক গরম, শরীর পুড়ে গেছে একদম বোয়া কথা। এখানে অনেক ঠান্ডা বা
ফাইজলামি করো না, অনেক গরম, অবস্থা খুব খারাপ, পুড়ে গেছে চামড়ারি। ইন্ডিয়ার ভেতরে ঢুকে প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে ভিতরে। তো আমরা একজন লোকাল লোক পাইছি, তাদেরকে সাথে নিয়ে আসছি। আল্লাহ শেট পড়ে গেছি। আপনারা খুব সাবধানে আসবেন। এই যে দেখেন কি অবস্থা, পইরা প্যান্ট সব ভুলে গেছে। ও মাই গড, অনেক রিস্কি, আপনারা সাবধানে হাঁটবেন। সুতা মনে হয় ছিল রে। এই যে রোড, খুবই দুর্গম অবস্থা। ব্যাগ দেখ, আমরা ওইখান থেকে আগে এদিকে যেতে হবে। আল্লাহ কি অবস্থা, কি অবস্থা রুবেল? এক্সপিরিয়েন্স কেমন? অবস্থা খুব খারাপ। হ্যাঁ, অবস্থা খুব খারাপ। কেন? বিরাট ঠান্ডা পানি। তুই গরমের মধ্যে তো ঠান্ডা পানি দরকার। পানি আছে সামনে, নিয়ে যাও, নিয়ে যাও। রে ভাই, ফিলিংস কেমন? হ্যাঁ, আমি উপরে গড়টা কেমন? নাই নাই, ফাইনালি ঝর্ণা পাইছি। গরমের মধ্যে জীবনও কল্পনাও করি নাই যে ঝর্ণা পানি পাবো। দেন আমার দেখা তো মাথা নষ্ট বা গোসল করতেই হবে। আর পুরা গরমে সিদ্ধ হয়ে গেছি, গরম নেই, যা ছিল ঝাঁপে পড়ছি গরমের মধ্যে। ঝর্ণা দেখা কি যে শান্তি লাগতেছে, ঠান্ডা পানি একদম মেঘালয় থেকে বরফ গলা পানি আমাদের বাংলাদেশে ঢুকতেছে পাহাড়গুলো দিয়ে। এই যে উপরে থেকে একজন লাভ দিবে অনেক উঁচা, আমি ভাবলাম এটা ক্যাপচার করি। আপনাদের ভালো ভিউ দেখানোর জন্য আমি দূরে যেতেছি। হ্যাঁ, রেডি? থেকে লাভ দিব। Oh my God! ঝর্ণার চারপাশে অনেক বড় বড় পাথরের পাহাড় ছিল। তো একসময় মনে হচ্ছিল যে আমরা একটা গুহার ভেতরে আছি, আর এই গুহার ভেতরে ঝর্ণা বইতেছে, এখানে আমরা গোসল করতেছি। তো খুবই ভালো একটা মুহূর্ত ছিল। বহু কষ্ট যাওয়া আসাটা, খুবই কষ্ট। পায়ের নিচে বড় বড় পাথর, আপনারা হাঁটার সময় পাটা উপরে দিয়ে দিয়ে তারপরে হাঁটবেন। অনেক ধার পাথর, পা কেটে দেওয়ার সম্ভাবনা আছে অনেক। আমি অনেকবার ব্যথা পাইছি হাঁটতে যায়, পানির নিচে বড় বড় পাথর থাকে। তো অনেক রিস্কি, মেয়ে মানুষ মনে হয় নাচতে পারবে ভিতরে। আমাদের 2 জন গেছি আমরা, আর 2 জন এখানে থেকে গেছে। অনেক আসতো, বাট অনেকের ড্রেস ছিল না, এর জন্য আসে নেই। খুবই রিস্কি ছিল। চল, সার্থক, পাঁচগাঁও আসা সার্থক। তো এখানে কিভাবে আসবেন, কেমনে আসবেন, সব কিছু বলে দেবো।
এখানে যে রেলিংয়ের কাজ চলতেছে, এই জন্য বর্ডার সব কিছু ভেঙে তারপরে কাজ করতেছে ওরা। তো এই জন্য আমরা যেতে পারছি ঝর্ণাতে। আমার মনে হয় না আর কিছুদিন পরে যাওয়া যাবে, কী অবস্থা হবে। তারপর আমি অ্যাড্রেস দিয়ে দিব সব কিছু প্রপারলি। এই যে বর্ডার কাটাতার, আর এখানে ওরা ভেঙে কাজ করতেছে, এখানে রাস্তা, এই যে বর্ডার ইন্ডিয়া। তো ঝর্ণা আর এই মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশ একদম খুবই সুন্দর, আপনারা অবশ্যই আসতে পারেন, আমি হাইলি রিকমেন্ড করব। তবে যাওয়াটা অনেক কষ্ট, ভিতর দিয়ে ঝর্ণা পর্যন্ত যাওয়াটা। তো কীভাবে আসতে হবে ঝর্ণা পর্যন্ত, তো ভাই একটু যদি বলতেন, মানে রোড ম্যাপটা যদি একটু বলতেন। মানে ঢাকা থেকে আইসা তারপরে পাঁচগাঁও আসলো, পাঁচগাঁও থেকে কীভাবে আসবে আর কি, কলমাকান্দা থেকে কীভাবে আসবে? কলমাকান্দা থেকে আপনার একটা নদী আছে, আচ্ছা, ওটা পার হবে, পার হতে হবে আর কি। তারপর তারপর পার হয়ে আপনার যে আপনার পাঁচগাঁওয়ের যে গ্রামের মধ্যে একটা ঘোরা স্পট একটাই, এই পাঁচগাঁও যে ঝর্ণা আছে ওইখানে আসে সবাই, কিন্তু বর্ষাকালে আসলে আর কি আপনার বেশি ভালো হয়। তাহলে পাঁচগাঁওর ভেতরে আইসা যে কারো জিজ্ঞাসা করলে হবে যে ঝর্ণাটা কই? জি জি, ঝর্ণাটা কোথায় ওইটা জিজ্ঞেস করলে নিয়ে আসবে, অনেকেই তো আসে এখানে। মানে এই পাঁচগাঁও ঢুকলে দেখতে পারবো যে এখানে ঝর্ণা মানুষ যাইতেছে, যাতায়াত করতেছে ঝর্ণার ভিতরে। তো আপনারা জাস্ট পাঁচগাঁও ঢুকে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ঝর্ণা কোন দিকে, ওরা আপনাকে রোড দেখাই দিবে। একটা গ্রামের ভিতর দিয়ে আসতে হবে, তো একটা মানে মানুষকে জিজ্ঞাসা করে করে আসবেন, তাহলেই হবে। আর সবাই চিনে এখানে, এটাই সব থেকে বেস্ট প্লেস, একটাই প্লেস পাঁচগাঁওয়ের সব থেকে সুন্দর জায়গা। কিন্তু আমার মনে হয় না মেয়ে মানুষ যাইতে পারবে কি না, খুব কষ্ট। যাইতেও পারেন, সাহসী আমার যে আপুরা আছে তারা যেতে পারেন, বাট আমার ফাইটে গেছে পুরা। এটা আরেকটা বিষয়, এটা জানাই দেই, মনে হয় না এটা বেশি দিন থাকবে, তাই না? কারণ এখানে কাজ করতেছে ওরা, তো এটা যে কোনো সময় কাজ করতেছে, দেখে আসলাম আমরা। হ্যাঁ, আসার সময় কাজ করতেছে ওরা বর্ডারের, কারণ এটা ইন্ডিয়াতে যায় তারপরে দেখতে হয়, বাংলাদেশে বর্ডার ক্রস করে। তো এটা হয়তো বা কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে, যারা আসতে চান রিসেন্টলি আসবেন। এরকম রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি আরেকটা লোকেশনে, পাঁচগাঁওয়ে। এটা পার হইতে হবে না? তাকেশ এই সব পার করে আমার কাছে আঁকা বাঁকা মেট্রো পথ। আদিবাসীদের ঘর এখানে অনেকগুলো। এখন যাবো আমরা, দেখি গাড়ি দিয়ে যেতে পারি কিনা। আরেকটা সুন্দর জায়গা যেটা পাঁচগাঁওয়ার একদম কাছে, তো আপনারা এই যে এখানে একটা গাছে ফুল ধরছে, সবাই এখানে ছবি তুলতেছে বাইক নিয়ে। তো এখানে আমরা ড্রোন শট নিয়ে ট্রাই করবো, আপনারা এখানে অবশ্যই আসতে পারেন। আমি অনেক ঘামে গেছি রোদের মধ্যে, এখন ড্রোন ফ্লাই করব। আর এটা হলো কালিকাপুর উট পাহাড়, তো পাঁচগাঁও থেকে কাছে। তো আপনারা যারা পাঁচগাঁও আসবেন ভিজিট করার জন্য, খুবই সুন্দর একটা জায়গা। তো ঝর্ণার পাশাপাশি আপনি এই জায়গাটাও ভিজিট করতে পারেন, কালিকাপুর উট পাহাড়। যে কাউকে বললে দেখাই দেবে, পাঁচগাঁও থেকে 10-15 কিলো। দেখেন গাছে কি সুন্দর ফুল ধরছে, আর চারপাশে পাহাড়। আমরা এখান থেকে ড্রোন শট নিব একটা। পাহাড়ের উপরে আরও অসাধারণ ভিউ, দেখেন একটা মরা গাছ, কি সুন্দর জায়গাটা, বুঝছেন না? ড্রোন শট নেওয়ার জন্য পাহাড়ের উপরে উঠলাম, এখানে পুরা ভিউ দেখা যাচ্ছে। ওই পাশে মেঘালয় রাজ্য। আর ড্রোন আমরা বেশি ওইদিকে নিতে পারবো না, কারণ রিস্ট্রিক্টেড এরিয়া। তো এখান থেকে ফ্লাই করবো যতটুকু নেওয়া যায়। আর বন্যা মানে বৃষ্টি হলে এই জায়গাগুলো ভরে যায় পানি দিয়ে, এই যে পানির রাস্তাগুলো নদীর আঁকা বাঁকা। ওই যে দেখো টিলার মধ্যে কি লেখা, দেখাই নিয়ে আসি, দেখছোস? আমরা এখনো বর্ডারের মধ্যেই আছি, ইন্ডিয়া। এখানে পিলারও দেওয়া আছে, দেওয়াও আছে। আমরা এখন ইন্ডিয়াতে। আর এখান থেকে ড্রোন ফ্লাই করাটা আসলে যাবে কি না কতটুকু জানি না। এই যে বাংলা লেখা এখানে, এই পাশে বাংলাদেশ, ওই যে বর্ডার, 0 পয়েন্ট একদম। এটা কি পায়রা নিয়ে আসছো? কৃষ্ণ ফল, কোন থেকে নিয়ে আসলা? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া গেলা কেমনে? ইন্ডিয়া আমরা তো সবসময় যাই। এই ফলটা দেখো, বাইর করে দেখাও তো। বের করছো? রেখে খাওয়া দা, জি। খাও দেখি। এটা নিয়ে একটা বিচি আছে ভিতরে, বিচিটা কই? বিচিটা বের করো, এখানে বের করো, ওটা বের করো। এই বিচির নাম জানো? কাজু বাদাম। কাজু বাদাম, ভালোই তো না জানো। কই দেখি এটার কষ দিয়ে কি জানি কে নাম লেখছে, কই? এটা রস না কষ? কষ। কষ। জি। ওয়াই থেকে টিতে তোমার নাম? ওয়াইতে আছেন, তিতে তাম্বির।
গাইস আজকে ভিডিও এখানেই শেষ করব। সারাদিনের লম্বা একটা জার্নি গেল, 2টা লোকেশন আপনারা ইজিলি কভার করতে পারবেন। আর কালকে ইনশাল্লাহ আমরা বিরিশিরি যাব, এখানে চীনামাটির পাহাড় এবং অন্যান্য যে লোকেশন আছে সেটা দেখাবো, এবং 2টা পার্ট হয়ে যাবে হয়তো, কারণ ভিডিও বড় হয়ে গেলে 2টা পার্ট করতেই হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ঘামে কী অবস্থা, আপনারা কেউ এই গ্রীষ্মকালে আসেন না, তাহলে একটু কষ্ট হবে, কিন্তু গ্রীষ্মকালেও সৌন্দর্য অন্যরকম। এটা যদি কষ্ট ফিল করতে পারেন, ঘামা ফিল করতে পারেন, মানে যদি কিছু মনে না হয় ঘামাটা, তাহলে আসতে পারেন, কারণ এইখানে গ্রীষ্মকালের সৌন্দর্য অন্যরকম ফিল পাবেন এখানে। তো অবশ্যই আমি রিকমেন্ড করবো নেত্রকোনার এই 2টা লোকেশন দেখার জন্য, পাঁচগাঁও এসে, স্পেশালি যদি পাঁচগাঁওর জন্য আসেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই।